আসসালামু আলাইকুম। নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন পাঠদান কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরিফা সুলতানা। আজকে তোমাদের চতুর্থ শ্রেণীর বাংলা বিষয় নিয়ে আলোচনা করব। চলো, আলোচনার পূর্বে আমরা একটি ছবি দেখে নিই। এই যে ছবিটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে একটি পালকির ছবি। এই পালকি হচ্ছে আমাদের গ্রাম বাংলার একটি ঐতিহ্য। এই পালকি দিয়ে বিয়ের পর নববধূদের বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আনা নেওয়া করা হতো। এই পালকি নিয়ে অনেক কবি অনেক কবিতা লিখেছেন, তবে বর্তমানে এই পালকির প্রচলন আমাদের দেশে এখন দেখা যায় না। আমাদের বইয়েও একটি কবিতা আছে পালকি নিয়ে। সেই কবিতাটির নাম হচ্ছে পালকির গান, লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত। আমরা প্রথমে এই কবি পরিচিতিটা জেনে নিব। কলকাতার কাছে নিমতা গ্রামে 1882 খ্রিস্টাব্দের 11ই ফেব্রুয়ারি কবি সত্যেন্দ্রনাথ দত্ত জন্মগ্রহণ করেন। অবিভক্ত বাংলায় তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন তখনকার সময়। তার কবিতায় ছন্দের দোলা ও শব্দের ঝংকার খুব ভালো লাগে। তিনি যে কবিতাগুলো লিখতেন সেই কবিতাগুলোতে অনেক ছন্দ থাকতো বা সুর থাকতো, সেগুলো সবার কাছে খুব ভালো লাগতো। তাকে ছন্দের জাদুকর বলা হয়। যেহেতু তার কবিতার মধ্যে ছন্দের দোলা থাকতো, তাই তাকে ছন্দের জাদুকর বলা হতো। তার বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে কুহু ও কেকা, অভ্র আবির, হসন্তিকা উল্লেখযোগ্য। তিনি যে কবিতাগুলো লিখেছিলেন বা প্রবন্ধগুলো লিখেছিলেন, বিখ্যাত গ্রন্থগুলো লিখেছিলেন, তার মধ্যে কুহু, কেকা, অভ্র আবির, হসন্তিকা এগুলো ছিল উল্লেখযোগ্য। পালকির গান কবিতাটি কুহু ও কেকা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আমাদের বইয়ের যে পালকির গান কবিতাটি আছে তা তার কুহু ও কেকা কাব্যগ্রন্থ থেকে সংগৃহীত। মাত্র 40 বছর বয়সে 1922 খ্রিস্টাব্দের 25শে ফেব্রুয়ারি কবি মৃত্যুবরণ করেন। তিনি খুব অল্প বয়সেই মারা যান। মাত্র 40 বছর বয়সে তিনি কি করেন? মৃত্যুবরণ করেন। এখন আমরা মূল কবিতাটিতে চলে যাব। আমি কবিতার লাইনটি কিছু অংশ পড়ব এবং তোমাদের বুঝিয়ে দিব। কবিতার লাইনগুলো এরকম: পালকি চলে গগন তলে আগুন জ্বলে। পালকির গান এই কবিতাটি মূলত লেখা হয়েছে যে পালকির বেহারারা যখন কাঁধে পালকি বহন করে নিয়ে যাচ্ছিল বা যায়, তখন তারা কিছু গান গেয়ে থাকে বা কিছু কথা বলে থাকে সুর তুলে। সেই কথার আলোকে এই কবিতাটি লেখা হয়েছে যে পালকি চলে গগন তলে আগুন জ্বলে। পালকি যাচ্ছে, আকাশের নিচে যেন আগুন জ্বলছে। এখান থেকে বোঝানো হচ্ছে যে গ্রীষ্মকালের সময়টা, যে আমাদের গ্রীষ্মকালে প্রচণ্ড গরম পড়ে, সেই গরমে মনে হচ্ছে যে আকাশের নিচে আগুন জ্বলছে। স্তব্ধ গায়ে আদুল গায়ে যাচ্ছে কারা রৌদ্রে সারা। স্তব্ধ মানে হচ্ছে নিশ্চুপ, চুপচাপ। শান্ত গায়ে, এখানে দেখো গায়ে বানানে কি আছে? চন্দ্রবিন্দু আছে। যখন গায়ে বানানে চন্দ্রবিন্দু থাকবে তখন এই গায়ে দিয়ে বোঝাবে হচ্ছে গ্রাম। আর আদুল গায়ে, আদুল শব্দের অর্থ হচ্ছে খালি গায়ে বা জামা কাপড় ছাড়া। গায়ে, এই গায়ে বানানে কিন্তু কোনো চন্দ্রবিন্দু নেই, তার মানে এই শব্দটিতে বোঝানো হচ্ছে শরীর বা দেহ। এই যে দেখো পালকির বেহারাদের দেখতে পাচ্ছি, তারা ধুতি পরে আছে কিন্তু উপরে তারা কি? খালি গায়ে, জামা কাপড় ছাড়া। স্তব্ধ গায়ে মানে চুপচাপ শান্ত নিরিবিলি গ্রাম দিয়ে, আদুল গায়ে খালি গায়ে যাচ্ছে কারা রৌদ্রে সারা। এই রোদের মধ্য দিয়ে কারা যাচ্ছে? ময়রা মুদি চক্ষু মুদি পাটায় বসে ঢুলছে কষে। দুধের চাচি শুষছে মাছি, উঠছে কতক ভনভনিয়ে, আসছে কারা হনহনিয়ে। ময়রা মুদি, ময়রা হচ্ছে যারা মিষ্টি তৈরি করেন, যারা মিষ্টির দোকানে মিষ্টি তৈরি করেন তাদেরকে বলা হয় ময়রা। ময়রা মুদি চক্ষু মুদি মানে ময়রা মুদি বা অন্য যে দোকানদার যারা আছেন, মুদির দোকানদাররা আছেন, তারা চোখটাকে বন্ধ করে পাটায় বসে ঢুলছে কষে। দুপুরবেলা বেচা বিক্রি শেষে যখন মোটামুটি কেনাবেচা কম, তখন তারা কি করছেন? ভর দুপুরে গরমে অতিষ্ঠ হয়ে পাটায় বসে কিছুক্ষণ ঝিমিয়ে নিচ্ছেন, চোখ বন্ধ করে ঝিমিয়ে নিচ্ছেন বা ঘুমাচ্ছেন। দুধের চাচি শুষছে মাছি। দুধের চাচি, যেখানে দুধের পাত্র, সেই দুধের পাত্রের উপরে যখন দুধগুলো থাকে সেটা যখন বাতাসে শুকিয়ে যায়, সে তার উপরে কি করছে? মাছি কি করছে? শুষছে। দুধের চাচি শুষছে মাছি, উঠছে কতক বনিয়ে মানে ওই পাত্রটার উপরে অনেকগুলো মাছি ভনভন করে উঠছে।
আসছে কারা হনহনিয়ে, এই লাইনটিতে বোঝানো হচ্ছে যে এই যেমন পালকির বেহারারা যাচ্ছে বা ওইখানে হাটের যে কত মানুষ আছে তারা হনহন করে যাচ্ছে, এই লাইনটি দিয়ে তাই বোঝানো হয়েছে। হাটের শেষে রুক্ষ বেশে ঠিক দুপুরে ধায় হাটুরে, যখন হাটের কাজ শেষ হয়ে যায় তখন ঠিক দুপুরবেলা রুক্ষ বেশে, সকালবেলা যখন হাটুরেরা হাটে যায় তখন থাকে একরকম, যখন হাট শেষে অবশ্যই তারা ক্লান্ত পরিশ্রান্ত, তখন তাদের দেখতে বেশ রুক্ষ মনে হয়, কোমলতা থাকে না মুখের মধ্যে, তো রুক্ষ বেশে ঠিক দুপুরে ধায় হাটুরে তারা কি করছে, হাট থেকে বাড়ির দিকে যাচ্ছে। কুকুরগুলো শুকছে ধুলো, ধুকছে কেহ ক্লান্ত দেহ, প্রচণ্ড গরমে মানুষ যেমন হাঁপিয়ে পড়ে, কুকুররাও কিন্তু হাঁপিয়ে পড়ে, তারা কি করছে, হাঁপিয়ে গেছে এবং ধুলো মানে খাবার, তারাও ক্ষুধার্ত, তারাও খাবারের সন্ধান করছে এবং ধুলোর উপরে মানে শুয়ে যেন নিঃশ্বাস ছাড়ছে, দেখে মনে হচ্ছে যেন ধুলোগুলো শুকছে, শুকছে ধুলো, ধুকছে কেহ ক্লান্ত দেহ, অনেকেই কি করছে, ক্লান্ত দেহে কুকুরগুলো কি করছে, ধুকছে, হাঁপাচ্ছে। গঙ্গা ফড়িং লাফিয়ে চলে, বাঁধের দিকে সূর্য ঢলে, পালকি চলে রে অঙ্গ ঢলে রে, আর দেরি কত আর কত দূর। গঙ্গা ফড়িং মানে হচ্ছে ফড়িং, ফড়িংয়ের এক প্রজাতির নাম হচ্ছে গঙ্গা ফড়িং, তারা কি করে, লাফিয়ে যাচ্ছে, বাঁধের দিকে সূর্য ঢলে, বাঁধের দিকে বলতে দিগন্তের দিকে মনে হচ্ছে সূর্য ঢলে পড়ছে, দুপুর শেষ হয়েছে, বিকেল, তখন কি হচ্ছে, মানে অস্তাচলে যাচ্ছে সূর্য, সূর্য ঢলে, পালকি চলে রে অঙ্গ ঢলে রে, আর দেরি কত আর কত দূর। কিন্তু পালকির বেহারাদের পথ চলা শেষ হচ্ছে না, তারা মনে করছে যে দিন শেষ হয়ে আসছে, আর কত যেতে হবে, আর কত দূর। আমি আশা করব তোমরা প্রত্যেকেই এই কবিতার প্রত্যেকটি লাইন ভালোভাবে বুঝতে পেরেছ। এখন আমরা জেনে নিব যে আমাদের পাঠ্য বইয়ের যে শব্দার্থগুলো আছে বা আমাদের কবিতার ভিতরে যে শব্দগুলো ছিল সেই শব্দগুলোর অর্থ। গগন, গগন শব্দের অর্থ হচ্ছে আকাশ। আদুল, খালি গায়ে বা জামা কাপড় ছাড়া, যেটা আমি কবিতা পড়ানোর সময় বলিয়েছিলাম যে আদুল শব্দের অর্থ হচ্ছে খালি গায়ে বা জামা কাপড় ছাড়া। পাটা, তক্তা বা ফলক, যে কোনো একটা লিখবে, পাটা শব্দের অর্থ হয় তক্তা লিখবে অথবা ফলক লিখবে। ভন ভনিয়ে, ভন ভন শব্দ করে। কোষে, জোরে, মানে কোষে শব্দের অর্থ হচ্ছে জোর প্রদান করে। হাটুরে, জিনিসপত্র বেচা কেনার জন্য যে হাটে যায়। ঢুকছে, হাঁপাচ্ছে। অঙ্গ, দেহ, হয় অঙ্গ শব্দের অর্থ দেহ লিখবে অথবা শরীরের অংশ লিখবে। স্তব্ধ, নিস্পন্দন বা নিশ্চল। ধায়, ছোটা, ছুটে চলছে, সেটার শব্দটার ব্যবহার করা হয়েছে কবিতায় ধায়। শুষছে, তরল পদার্থ টেনে নেওয়া। তোমরা এই শব্দার্থগুলো খাতায় প্রত্যেকেই তুলে নিবে এবং শিখে ফেলবে। এখন আমরা আমাদের পাঠ্য বইয়ের যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু আলোচনা করে নিচ্ছি। তোমরা চাইলে এগুলো শিখতে পারো অথবা তোমাদের যদি মনে হয় যে না এটা শিখবো না, একটু ভালো অন্য রকমভাবে শিখবো, সেটাও শিখতে পারো। তোমাদের সুবিধার জন্য আমি প্রশ্নগুলোর উত্তর এখানে আলোচনা করছি। দুপুরের রোদে পালকির বেহারাদের কি অবস্থা হয়েছে? দুপুরের প্রচণ্ড রোদে পালকির বেহারাদের কি অবস্থা হয়েছিল? উত্তরটা এরকমভাবে সাজিয়েছি আমি যে দুপুরের প্রচণ্ড রোদে পালকির বেহারাদের অবস্থা খুবই খারাপ। রোদের প্রচণ্ড তাপে গরমে তারা অতিশয় ক্লান্ত হয়ে পড়েছে, তাদের গা থেকে অবিরাম ঘাম ঝরছে। ক্লান্তিতে তাদের শরীর আর চলতে চাইছে না, তাদের মনে হচ্ছে তারা ঢলে পড়ে যাবে। খ নম্বর প্রশ্ন হচ্ছে পাটায় বসে ময়রা কি করছে? উত্তরটা হচ্ছে যে ময়রা মিষ্টির দোকানে মিষ্টি তৈরি করে। পূর্বেই বলেছিলাম যে ময়রা হচ্ছে যারা মিষ্টির দোকানে মিষ্টি তৈরি করে। সকালবেলার বেচা বিক্রির পর দুপুরের গরমে ক্লান্তিতে পাটায় বসে ময়রা চোখ বন্ধ করে ঝিমুচ্ছে। তারপরের প্রশ্ন হচ্ছে যে হাঁটুরে কোথায় যাচ্ছেন? উত্তর হচ্ছে হাঁটুরেরা খুব ভোরে জিনিসপত্র বিক্রির উদ্দেশ্যে হাঁটে যায়। বেচাকেনা শেষ করে দুপুরের রোদে তারা তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য রুক্ষ বেশে হনহন করে বাড়ির দিকে যাচ্ছেন।
এর পরের সর্বশেষ প্রশ্ন হচ্ছে যে কুকুরগুলো থুকছে কেন? আমরা কবিতা লাইনে দেখেছিলাম যে কুকুরগুলো থুকছে। কেন থুকছে? দুপুরের রোদের প্রচণ্ড তাপে গরমে ক্লান্ত হয়ে কুকুরগুলো থুকছে। তারা একটু স্বস্তিতে বসার জন্য ধুলো শুকছে। গরমের ক্লান্তিতে তারাও অস্থির, তাই কুকুরগুলো থুকছে। আমি আশা করব তোমরা প্রশ্নের উত্তরগুলো সবাই বুঝতে পেরেছো। এবার আমি যে আমাদের যে কবিতা আছে, এই কবিতার অনেক বড় একটা কবিতা, সেই কবিতার দুটো অংশ আছে। দুটো অংশের প্রথম অংশের মূলভাব এখন আলোচনা করছি, এরপরে আরেকটা আলোচনা করব। প্রথম অংশটা হচ্ছে যে পালকি চলে গগনতলে আগুন জ্বলে, স্তব্ধ গায়ে আদুল গায়ে যাচ্ছে কারা রৌদ্রে সারা, ময়রা মুদি চক্ষু মুদি পাটায় বসে ঢুলছে কষে, দুধের চাচি শুষছে মাছি উঠছে কতক ভনভনিয়ে আসছে কারা হনহনিয়ে। এই অংশটা দিয়ে কি বোঝানো হয়েছে? প্রখর রোদের অসহ্য গরমে পালকির বেহারারা পালকি কাঁধে নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যান। চলার পথে পা মেলাতে তারা তালে তালে গান গাইছেন। এই যে পালকির গান, এটা গাইছে কারা? বেহারারা গাইছে। তারা কি করে? তারা যখন মানে পথ দিয়ে যায় বা বাজার দিয়ে যাচ্ছিল বা মেঠো পথে যাচ্ছিল, তখন চারপাশে যাই দেখছিল সেগুলি তারা কি করছিল? সুরে সুরে গাইছিল। এই গানের কথায় গ্রাম বাংলার চলমান জীবনের ছবি ফুটে উঠেছে। যেটা আমি মাত্র বললাম যে তারা যখন গান গায়, তারা কিভাবে গান গায়? আগে থেকে গান লেখা থাকে না, তারা যখন রাস্তা দিয়ে চলতে থাকে বা গ্রাম দিয়ে যেতে থাকে, তখন এই গ্রাম বাংলার চলমান জীবন, চারপাশে যারা যা করছে সেটা দেখেই তারা কি করতে থাকে? গান বলতে থাকে। যেমন ময়রা মুদি চোখ বন্ধ করে পাটায় বসে জোরে ঢুলছে, দুধের চাচি কিছু মাছি শুষছে, কিছু মাছি ভনভন শব্দ করে উঠছে, ওইদিকে আবার কারা যেন হনহন করে আসছে। এগুলো সবগুলো কথাই তাদের গানের মধ্যে তারা তুলে ধরেছে। তার পরের অংশটা হচ্ছে হাটের শেষে রুক্ষ বেশে ঠিক দুপুরের ধায় হাঁটুরে, কুকুরগুলো শুকছে ধুলো ধুকছে কেউ ক্লান্ত দেহ, গঙ্গা ফড়িং লাফিয়ে চলে বাঁধের দিকে সূর্য ঢলে, পালকি চলে রে অঙ্গ ঢলে রে আর দেরি কত আর কত দূর। এই অংশটুকুর মূলভাব হচ্ছে যে কবিতাংশে পালকি চলার পথে চারপাশের পরিবেশের কি করা হয়েছে? বর্ণনা করা হয়েছে। হাটের শেষে ঠিক দুপুরে এলোমেলো বেশে হাঁটুরেরা বাড়ি যাচ্ছে, কুকুরগুলো ধুলো শুকছে, কেউ বা ক্লান্ত শরীরে হাঁপাচ্ছে, ওদিকে আবার গঙ্গা ফড়িং লাফিয়ে যাচ্ছে এবং বাঁধের দিকে সূর্য ঢলে পড়ছে। বেহারারা ক্লান্ত শরীরে পালকি বহন করে নিয়ে যাচ্ছে আর ভাবছে তাদের গন্তব্য আর কত দূরে এবং আর কত সময় লাগবে তাদের গন্তব্যে পৌঁছাতে। মূলত মূল ভাবটা হচ্ছে এই কবিতার অংশটি দিয়ে আমি কি বুঝতে পেরেছি, সেটাই হচ্ছে আমাদের মূল ভাব। এবার আমরা জেনে নিব হচ্ছে এই কবিতার সাথে সংশ্লিষ্ট যে এক কথায় প্রকাশগুলো আছে সেগুলো। তোমরা প্রত্যেকেই আমি পড়ানোর সঙ্গে সঙ্গে খাতায় তুলে নিবে, যাতে পরবর্তীতে তোমরা শিখে ফেলতে পারো। খালি গায়ে বা জামা কাপড় ছাড়া আদুল, জিনিসপত্র বেচাকেনার জন্য যে হাটে যায়, জিনিসপত্র বেচা কেনার জন্য যে হাটে যায় হাঁটুরে, যারা কাঁধে পালকি বহন করে বেহারা, যিনি মিষ্টি বানান ময়রা, ভন ভন শব্দ করে ভন বনিয়ে। এরপর আমরা জানব হচ্ছে ক্রিয়াপদের চলিত রূপ। এটা লেখার সময় আমরা সাধুরূপ চলিত রূপ লিখে নিব। সাধুরূপে হচ্ছে জ্বলিয়া, চলিত রূপ হচ্ছে জ্বলে। শুষতেছে মানে শুষছে, ঢুলিতেছে ঢুলছে, যাইতেছে যাচ্ছে, আসিতেছে আসছে, বসিয়া বসে। এবার আমরা দেখব হচ্ছে সমার্থক শব্দ, মানে একটা শব্দের একই রূপ যে অর্থ সেটাকেই বলা হয় সমার্থক শব্দ। লেখার সময় সমার্থক শব্দ লেখার সময় আমরা প্রদত্ত শব্দ আর সমার্থক শব্দগুলো লিখে নিব। প্রদত্ত শব্দের মধ্যে হচ্ছে গগন, এর সমার্থক হচ্ছে আকাশ, অঙ্গ দেহ, আগুন অগ্নি, কোষে জোরে, পাটা তক্তা, ধুকছে হাঁপাচ্ছে। এবার আমরা দেখব হচ্ছে বিপরীত শব্দ। বিপরীত শব্দে লেখার সময় যদি মূল শব্দ বিপরীত শব্দ না লিখি তাহলে কিন্তু নম্বর কাটা যাবে, তাই আমরা অবশ্যই লিখে নিব। মূল শব্দ হচ্ছে রুক্ষ, বিপরীত শব্দ হচ্ছে কোমল, ক্লান্ত অক্লান্ত, জ্বলা নেভা, শেষ শুরু
দেরি, তাড়াতাড়ি। তাড়াতাড়ি বানানটা লক্ষ্য রাখবে ডসিনর লেখার জন্য। অনেক সময় তোমরা বসিনর লিখে ফেলো, যেটা হবে না। দূরে, নিকটে। এবার আমরা দেখব হচ্ছে যে যুক্ত বর্ণ। আমাদের পরীক্ষার মধ্যে বা আমাদের লেখার সময় কী করতে হয়, যুক্ত বর্ণগুলো ভাঙতে হয়, সেটা দিয়ে একটা শব্দ তৈরি করতে হয় এবং ওই শব্দ দিয়ে কী করতে হয়, বাক্য গঠন করতে হয়। যে নিচে যুক্ত বর্ণগুলো ভেঙে একটি করে শব্দ গঠন করো এবং উক্ত শব্দ দিয়ে বাক্য গঠন করো। দন্তাস শয়ত, দন্তাস স যোগ ত, এই দুটো দন্তাস স আর ত দিয়ে দন্তাস শয়ত হয়। এটা দিয়ে আমি শব্দ তৈরি করেছি ব্যস্ত। তুমি ব্যস্ত না, রাস্তা, যে কোনো কিছু তৈরি করতে পারবে। যেই শব্দটাই তুমি লিখবে সেই শব্দ দিয়েই তুমি বাক্য গঠন করবে। আমি লিখেছি এরকমভাবে তোমাদের সুবিধার জন্য যে মা কাজে ব্যস্ত আছেন। আমার মতোই দিতে হবে এমন কোনো কথা নেই, তুমি তোমাদের পছন্দ মতোই দিতে পারবে। তারপর হচ্ছে জয় ব, জ যোগ ব, জলে। গ্রীষ্মকালে গগনে আগুন জ্বলে। বয় ধ, ব যোগ ধ, স্তব্ধ। শিক্ষক ক্লাসে ঢোকা মাত্র সবাই স্তব্ধ হয়ে গেল, মানে চুপচাপ হয়ে গেল। কয়ল, ক যোগ ল, ক্লান্ত। আমি কাজ করে ক্লান্ত হয়ে পড়েছি। দয় রফলা, দ যোগ রফলা, ভদ্র। ছেলেটি অনেক ভদ্র। তুমি রৌদ্র দিতে পারো, যে কোনো কিছু দিতে পারো। উঁগ, এই উঁগটা লক্ষ্য রাখো। অনেক সময় উঁগ একসঙ্গে লাগানো থাকে, অনেক সময় দীর্ঘের মতো করে লেখা থাকে। তোমরা অনেক সময় এটা বুঝতে পারো না আসলে কী লিখেছে, লক্ষ্য রাখবে এটা ভালোভাবে। যোগ্য অঙ্গ, চোখ মানবদেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এখন আমরা একটা অনুচ্ছেদ পড়ে কিভাবে প্রশ্ন তৈরি করতে হয় সেগুলো জেনে নিব। যে অনুচ্ছেদ পড়ে কে, কি, কোথায়, কখন, কিভাবে প্রভৃতি শব্দ একবার ব্যবহার করে 5টি প্রশ্ন তৈরি করো। এখানে আমরা গত ক্লাসেও জেনেছি যে এখানে একটা শব্দ, যেমন কে যদি একবার ব্যবহার করে ফেলি সেটাকে আরেকবার ব্যবহার করতে পারবো না। প্রত্যেকটা শব্দ একবার করে আমাদের ব্যবহার করতে হবে। এখানে যে কে, কি, কোথায়, কখন, কবে, কিভাবে আছে সেগুলো যে ব্যবহার করতে হবে, কারা ব্যবহার করা যাবে না, এরকম না। মানে এই ধরনের যে শব্দগুলো আছে সেগুলো ব্যবহার করে প্রশ্ন তৈরি করা যাবে। আমি এখানে আমাদের যে কবি পরিচিতির যে অংশটা আছে সেটাকে নিয়েছি। যে কলকাতার কাছে নিমতা গ্রামে 1882 খ্রিস্টাব্দের 11ই ফেব্রুয়ারি কবি সত্যেন্দ্রনাথ দত্ত জন্মগ্রহণ করেন। এই অংশটা দিয়ে আমি প্রশ্ন তৈরি করেছি যে কবি সত্যেন্দ্রনাথ দত্ত কোথায় জন্মগ্রহণ করেন। তারপরে তার কবিতায় ছন্দের দোলা ও শব্দের ঝংকার খুব ভালো লাগে, তাকে ছন্দের জাদুকর বলা হয়। আমি এতটুকু অংশ থেকে প্রশ্ন তৈরি করেছি যে ছন্দের জাদুকর বলা হয় কাকে। আমি কিন্তু বলছি না যে আমি যে প্রশ্ন তৈরি করেছি তুমি সেগুলোই তৈরি করবে, আমি জাস্ট তোমাদের শিখিয়ে দিচ্ছি তুমি এই ধরনের প্রশ্ন তৈরি করবে। তারপর হচ্ছে তার বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে কুহু ও কেকা, অভ্র আবির, হসন্তিকা উল্লেখযোগ্য। পালকির গান কবিতাটি কুহু ও কেকা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তাহলে এখান থেকে আমি লিখলাম যে কুহু ও কেকা গ্রন্থটি কে লিখেছেন। তারপর হচ্ছে যে পালকির গান কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। দেখো এখানে আমি কোথায় একবার ব্যবহার করেছি, কাকেও একবার ব্যবহার করেছি, কেও একবার ব্যবহার করেছি, কোথাও কিন্তু আমি একটা শব্দ দুইবার ব্যবহার করিনি। এরপর মাত্র 40 বছর বয়সে 1922 খ্রিস্টাব্দের 25শে ফেব্রুয়ারি কবি মৃত্যুবরণ করেন। সত্যেন্দ্রনাথ দত্ত কত বছর বয়সে মৃত্যুবরণ করেন? আমি আশা করব তোমরা সবাই বুঝতে পেরেছো যে কিভাবে আমাদের প্রশ্ন তৈরি করতে হবে। এখন আমি যা যা পড়ালাম সেগুলি তোমাদের বাড়ির কাজ হিসেবে থাকবে। তোমরা বাড়ির কাজ হিসেবে পালকির গান কবিতার শব্দার্থ, মূল ভাব, প্রশ্নের উত্তর, এক কথায় প্রকাশ, ক্রিয়াপদের চলিত রূপ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, যুক্ত বর্ণ, অনুচ্ছেদ পড়ে প্রশ্ন তৈরিকরণ, এগুলো সব খাতায় তুলে ফেলবে এবং শিখে ফেলবে। আজ তাহলে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার কোনো ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থেকো।